সাভারের আশুলিয়ায় বাংলাদেশ কমার্শিয়াল ব্যাংকে ডাকাতের গুলিতে ব্যাংক ম্যানেজার সহ নিহত 5, গণপিটুনিতে 1 ডাকাতের মৃত্যু। 3 সিটি নির্বাচনে সেনা মোতায়েনের নীতিগত সিদ্ধান্ত ইসির, মোতায়েন থাকবে 26 থেকে 29 এপ্রিল পর্যন্ত। বেগম জিয়ার গাড়ি বহরে হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন জায়গায় বিএনপির বিক্ষোভ কর্মসূচি, কয়েক জায়গায় পুলিশের বাধা। ভারতে অপহরণ করে ধর্ষণের পর হত্যা করা হয় নার্গিসকে, দাবি পরিবারের। ময়নাতদন্তে রাজি হয়নি খুলনার সোনাডাঙ্গা পুলিশ। এবং কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড ব্রাহ্মণবাড়িয়ার 15টি ইউনিয়নের শত শত মানুষ খোলা আকাশের নিচে। নবীনগর সহ বেশ কিছু উপজেলা এখনো বিদ্যুৎ বিচ্ছিন্ন। বাংলার সময়ের সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন এবং আমি সাইফুল রুদ্র। সাভারে বাংলাদেশ কমার্শিয়াল ব্যাংকে ডাকাতের গুলিতে ব্যাংকের ম্যানেজার সহ 5 জন নিহত হয়েছেন। এই ঘটনায় গণপিটুনিতে 1 ডাকাতও নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 4 জন। দুপুরে কাঠগড়া বাজার এলাকায় এই ব্যাংকের শাখায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় বেলা 2:30টার দিকে একদল সশস্ত্র ডাকাত দল একটি মোটরসাইকেল ও একটি প্রাইভেট কার নিয়ে ব্যাংকটিতে প্রবেশ করে। এ সময় তারা হাত বোমা ছুড়ে সেখানে আতঙ্ক সৃষ্টি করে। পরে তারা ব্যাংকের কর্মকর্তাদের জিম্মি করে ডাকাতির চেষ্টা করে। বোমার শব্দ শুনে এলাকাবাসী মাইকিং করে লোকজন জড়ো করলে ডাকাতরা গুলি ছোড়ে। পরে ডাকাতরা বেরিয়ে যাওয়ার সময় গুলিতে মুদি দোকানদার মনির হোসেন মারা যান। এ সময় এলাকাবাসী 2 ডাকাতকে ধরে গণপিটুনি দিলে একজন মারা যায়। গুরুতর আহত ব্যাংক ম্যানেজার অলিউল্লাহ, কর্মকর্তা জিল্লুর রহমান, নিরাপত্তা কর্মী এবং পলাশ নামে 1 গ্রাহক সহ 5 জনকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। হামলাকারীদের কাছ থেকে উচ্চ ক্ষমতা সম্পন্ন হাতবোমা উদ্ধার করেছে পুলিশ। দৌড়ে আসলাম, আসতে আসতে দেখি যে লোকজনে ঘিরে দিল। এর মধ্যে আমার বোর্ডের ডাকে যখন নামলো, এখানে আমার ঘুরে দিল। নামলে অনেক লোকজন ছিল, যে যেভাবে পারছে ই করছে। হঠাৎ করে শুনি গুলির আওয়াজ, নিচে যাই, তারপরে মানে গেট গুট আটকানো, মসজিদে মাইক দিয়ে সবাই বলে যে ডাকাত এসে। পরে আমরা সামনে যাই, অবস্থান নেই যে ডাকাত ধরবো। হঠাৎ করে পিছনের যে এসে ডাকাত এসে এলোপাতার গুলি করা শুরু করে। ওই জায়গায় ঘটনাস্থলে 6-7 জনের গুলি লাগে। দর্শক, এই মুহূর্তে সাভারের কাঠগড়া বাজার এলাকায় আছেন আমাদের রিপোর্টার তারেকুজ্জামান শিমুল। সবশেষ খবর জানতে চলে যাচ্ছি তার কাছে। শিমুল, মামুন, আসলে কাঠগড়া বাজারের এই এলাকায় যেখানে হচ্ছে বাংলাদেশ কমার্স ব্যাংক নামে যে ব্যাংকটিতে আসলে এই ডাকাতির ঘটনা, দুর্ধর্ষ ডাকাতির ঘটনাটি ঘটেছে, আসলে সেই ঘটনার পরে আপনি জানেন যেটি রীতিমতো হইচই ফেলে দিয়েছে। তো আপনাকে এর আগে যেমন জানাচ্ছিলাম যে আসলে ক্রমে এখানে মানুষের সংখ্যা বাড়ছে, সাধারণ মানুষের সংখ্যা যারা এখানে আছেন। এই ঘটনা আসলে কি ঘটেছিল সেটা জানার জন্য পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর সংখ্যা আমরা রীতিমতো মানে উল্লেখ করার মতো আসলে ইতিমধ্যে উপস্থিত হয়েছে। এবং তাছাড়া যতটুকু জানতে পেরেছি ঢাকা এবং ঢাকার আশপাশ থেকে বিভিন্ন এলাকা থেকে আইন শৃঙ্খলা বাহিনী আসে। এবং ইতিমধ্যে আমরা দেখেছি ঢাকা জেলার এডিশনাল একজন ডিআইজি আসলে উনি এখানে এসেছেন। উনি কিছুক্ষণ আগে এই ভবনে উঠেছেন এবং ভিতরে অবস্থান করছেন এই মুহূর্তে। এবং আশপাশের এলাকায় যে দেখতে পাচ্ছেন যে আসলে ক্রাইম জোন হিসেবে যেগুলোকে চিহ্নিত করা হয়েছে সেই পুরো এলাকায় আসলে ঘিরে রাখা হয়েছে। এবং আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন তারা এই মুহূর্তে আসলে সেসব এলাকায় কঠোর নজরদারি করছেন। এবং আপনাকে যেটি জানিয়েছিলাম যে আগের সংবাদে যে কয়েকটি বোমা ব্লাস্ট করার পরও যে বোমাগুলো বিস্ফোরিত হয়নি, সেই বোমাগুলো আসলে এখন নষ্ট করার কিংবা ধ্বংস করার একটি প্রক্রিয়া চলছে। এবং সেই প্রক্রিয়ার অংশ হিসেবে এখন দেখতে পাচ্ছেন যে র্যাব সদস্য যারা বোমা ডিসপোজাল যেই স্কোয়াডটি আছে তারা আসলে এখানে হাজির হয়েছেন এবং এই বোমাটি ফাটানোর জন্য একটি ব্যবস্থা তারা নিচ্ছেন। এবং আশপাশের যারা মানুষজন যারা ছিলেন এই এলাকায় ঘিরে তাদেরকে সরিয়ে দিচ্ছেন ধীরে ধীরে। তো এই প্রচন্ড মানুষের চাপ যেন কোনোভাবে এই তদন্ত কাজকে যেন ব্যাঘাত ঘটাতে না পারে সেজন্য আসলে চারপাশে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং এখানকার মানুষজন যারা ছিলেন তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। তো মামুন, এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে আসলে যেই 6 জন আসলে যে এখন পর্যন্ত মারা গেছেন তার মধ্যে জানেন যে একজন ডাকাত এবং বাকি 5 জন এই ব্যাংক সংশ্লিষ্ট কর্মকর্তা এবং সিভিলিয়ান। তো এই যারা 5 জন মারা গেছেন সেই 5 জনের মধ্যে আসলে আমি যতটুকু জানতে পেরেছি 2 জন হচ্ছেন সিভিলিয়ান, যার মধ্যে একজন 4 দোকানদার এবং একজন ব্যবসায়ী। তো 4 দোকানদার যিনি ওনার নাম মনির এবং যিনি ব্যবসায়ী তার নাম জিল্লুর রহমান।
আর এর পাশাপাশি ম্যানেজার, এই ব্যাংকের ম্যানেজার, তার নাম ওয়ালিউল্লাহ, উনি আসলে শুরুতেই ওনাকেই শুট করা হয়েছিল বলে আমরা জানতে পেরেছি, এবং পাশাপাশি একজন গানম্যান যিনি এখানে গার্ড দিচ্ছিলেন এবং তার সাথে একজন গানম্যান ছিল, সেই গার্ড পলাশ এবং গানম্যান বজরুল দুজনই আসলে ঘটনাস্থলে আসলে গুলিবিদ্ধ হন, এবং বাকি 16 জন এখন পর্যন্ত আহত হয়েছে বলে আমরা জানতে পেরেছি, এবং সেই 16 জনের অধিকাংশই আসলে এই যারা এখানে এসেছিলেন 8 থেকে 10 জন, তাদের কাছে যেই গান ছিল, গানের পাশাপাশি তাদের কাছে দেশীয় অস্ত্র ছিল, তো সেটি দ্বারা তাদেরকে আসলে কুপিয়ে আহত করা হয়েছে বলে এখানকার ব্যাংক কর্মকর্তা ফারুক আহমেদ উনি আমাদেরকে জানিয়েছিলেন। এর আগে সংবাদেই আপনাদেরকে যেটি জানাচ্ছিলাম যে আসলে ফারুক আহমেদের পুরো গায়ে রক্ত মাখা, এবং উনি আমাদেরকে জানাচ্ছিলেন যে উনি আসলে যারা 16 জন আহত হয়েছেন তাদের মধ্যে ভেতর থেকে বেশ কয়েকজনকে উনি নিজে টেনে বের করেছেন, পাশাপাশি যারা ছিলেন তাদেরকে আসলে আশপাশের মানুষদের এবং বেশ কিছু আইন শৃঙ্খলা বাহিনীর মানুষজন যারা পরে এসেছেন তারা আসলে নিয়ে সাভারের এনাম মেডিকেলে ভর্তি করেছেন। তো মামুন, এখন পর্যন্ত ঢাকা জেলার যে পুলিশ এডিশনাল পুলিশ ডিপার্টমেন্টের যে একজন প্রধান তিনি আসলে উপরে উঠেছেন, এবং উনি আসলে বের হওয়ার পরে আমাদের সাথে কথা বলবেন গণমাধ্যমের সাথে, তখন আসলে এখানকার আইন শৃঙ্খলা বাহিনীর সর্বশেষ প্রক্রিয়া সম্পর্কে আমরা জানতে পারবো, এবং এই মুহূর্তে এখানকার ক্রমে মানুষজন বাড়ছে এবং এখানকার নিরাপত্তায় ক্রমেই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য বাড়ানো হচ্ছে। তো এই ছিল এখনকার মতো এখানকার সর্বশেষ অবস্থা। শিমুল, আপনি সেখানে থাকুন, পরবর্তীতে আমরা প্রয়োজনীয় তথ্য আবারও জেনে নেব আপনার কাছ থেকে। দর্শক, সাভারের কাঠগড়া বাজার এলাকায় কমার্শিয়াল ব্যাংকে যে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে সেখান থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী শিমুল। জানাচ্ছিলেন যে সেখানে বর্তমানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে এলাকাটি। চলে যাচ্ছি পরের খবরে। এদিকে বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তবে বরিশাল, বগুড়া সহ বেশ কয়েকটি জেলায় মিছিলে বাধা দিয়েছে পুলিশ। সকালে বগুড়ার মফিজ পাগলা মোড় থেকে মিছিল বের করে জেলা বিএনপি। মিছিলটি ইয়াকুবিয়া মোড়ে পৌঁছালে পুলিশের বাধার মুখে পড়ে। এ সময় পুলিশের সঙ্গে নেতাকর্মীদের ধস্তাধস্তির ঘটনাও ঘটে। পরে পুলিশ বেষ্টনীতে বিক্ষোভ সমাবেশ করে তারা। বরিশালে দলীয় কার্যালয় থেকে সকালে মিছিল বের করা হয়। মিছিলটি সদর রোডে পুলিশি বাধার মুখে পড়ে। পরে সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে হামলায় জড়িতদের গ্রেফতারের দাবি জানানো হয়। ফেনীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিলে বাধা দিয়েছে পুলিশ। সকালে শহরের ইসলামপুর রোড থেকে মিছিল বের করা হয়। পরে শহীদুল্লাহ সড়কে পুলিশি বাধায় মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। দুপুরে ময়মনসিংহের দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের করে জেলা বিএনপি। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করেন নেতাকর্মীরা। এছাড়া গাজীপুর, টাঙ্গাইল ও মানিকগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সিটি কর্পোরেশন নির্বাচনে সেনা মোতায়েন করা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে নির্বাচন কমিশন সচিবালয়ে কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ সাংবাদিকদের একথা জানিয়েছেন। আইন শৃঙ্খলা পরিবেশ নিয়ে কোনো সমস্যা নেই, তারপরেও আমরা নির্বাচনটা সুষ্ঠু, সুন্দর এবং গ্রহণযোগ্য এবং জনমনে যেন কোনো ভীতি না থাকে এবং ভোটাররা যাতে সুন্দরভাবে নির্বিঘ্নে এবং নিশ্চিন্তে ভোট দিতে পারে, সেই জন্য আমরা 26 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত আমরা সেনাবাহিনীকে ব্যবহার করব বলে আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি। সেনাবাহিনীকে আমাদের রিজার্ভ ফোর্স এবং স্ট্রাইকিং ফোর্স হিসাবে ব্যবহার করব। যখনই দরকার হবে, রিটার্নিং অফিসার যখনই চাইবে তখনই তারা সাথে সাথে সারা দিয়ে চলে আসবে এবং বিভিন্ন জায়গায় যা দরকার তাই করবে তারা। তারপরেও স্বাভাবিকভাবে যতটুকু তাদের চলাচল দরকার ততটুকু তারা করবেন। আজও নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের প্রধান 2 মেয়র প্রার্থী। এদিকে আগামীকাল নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন আজম ও নাসির। তবে এখনও দিনক্ষণ ঠিক করেননি মঞ্জুর আলম। সকালে নগরীর আন্দরকিল্লা এলাকা থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আজম ও নাসির উদ্দিন। পরে নগরীর চেরাগি পাহাড়, রাজাপুকুর লেন এলাকায় গণসংযোগ করেন তিনি। এ সময় আজম ও নাসির নগরের জনগুরুত্বপূর্ণ সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন। এদিকে সকালে কাজির দেউড়ি এলাকা থেকে গণসংযোগ শুরু করেন বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী এম মঞ্জুর আলম। পরে দলীয় নেতাকর্মীদের নিয়ে ব্যাটারিগলি, দিঘির পাড় এলাকায় নির্বাচনী প্রচারণা চালান তিনি।
চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণ কক্ষ এম এ আজিজ স্টেডিয়াম এবং জিমনেশিয়াম থেকে সরিয়ে নেওয়ার আবেদন জানিয়েছে বিএনপি। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আজম নাসির এম এ আজিজ স্টেডিয়ামের নিয়ন্ত্রণকারী সংস্থা সিজেকেএস এর সাধারণ সম্পাদক হওয়ায় তারা এই আবেদন জানান। বিকেলে নগর বিএনপির সভাপতি আমির খসরু মাহমুদ চৌধুরী নির্বাচন কমিশনের আঞ্চলিক কার্যালয়ে গিয়ে রিটার্নিং অফিসার আব্দুল বাতেনের সাথে দেখা করেন। এ সময় তিনি সরকার সমর্থিত প্রার্থীর নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন সংক্রান্ত বেশ কিছু অভিযোগ তুলে ধরেন। এছাড়া তিনি নিয়ন্ত্রণ কক্ষ সরিয়ে নেওয়ার জন্য লিখিত আবেদন জানান। পাশাপাশি নগরীর জমিয়াতুল ফালাহ জামে মসজিদ চত্বর, সার্কিট হাউস এবং পাঁচলাইশ জাতিসংঘ পার্ক এলাকা এই 3টি স্থানে নিয়ন্ত্রণ কক্ষ স্থাপনের অনুরোধ জানান তিনি। চট্টগ্রাম ক্রীড়া সংস্থার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হচ্ছেন যিনি সরকার দলীয় প্রার্থী। সেই ক্ষেত্রে সেখান থেকে নির্বাচনের ফাইনাল গণনা এবং ঘোষণা করাটা কতটুকু যুক্তিযুক্ত এবং কতটুকু সিকিউর এবং এটাকে নিরপেক্ষভাবে করা কতটুকু সম্ভব সে ব্যাপারে আমাদের সন্দেহ আছে। গত জাতীয় সংসদ নির্বাচন, বিগত সিটি কর্পোরেশন নির্বাচন এবং অন্যান্য নির্বাচনে যে স্থানটিতে বেসরকারি প্রাথমিক ফলাফল সংগ্রহ এবং পরিবেশন করা হতো সেটিকে আমরা প্রাথমিকভাবে চুজ করেছি, কিন্তু এটা যে একবারে ফাইনাল তা আমরা বলবো না। চিকিৎসার জন্য ভারতে গিয়ে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়ে 41 দিন পর লাশ হয়ে দেশে ফিরলেন খুলনার নার্গিস বেগম। সোমবার বেনাপোল সীমান্ত দিয়ে নিহতের স্বজনদের কাছে লাশ হস্তান্তর করে বিএসএফ ও বিজিবি। এ সময় খুলনা মেট্রোপলিটন পুলিশের কেউ উপস্থিত ছিলেন না বলে জানিয়েছেন নিহতের স্বজনরা। এছাড়া নার্গিসের লাশ দাফন করা হয়েছে ময়না তদন্ত ছাড়াই। পরিবারের সদস্যদের অভিযোগ, ধর্ষণের পর তাকে হত্যা করে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ কেটে নেওয়া হয়েছে। খুলনা থেকে আরও জানাচ্ছেন তরিকুল ইসলাম। খুলনার সোনাডাঙ্গা থানার কেডি অ্যাপ্রোচ রোডের বাসিন্দা দিনমজুর আবুল কালামের স্ত্রী নার্গিস বেগম ট্যুরিস্ট ভিসা নিয়ে ভারতের দিল্লি হয়ে আজমি শরীফ যাওয়ার জন্য গত 9 মার্চ বেনাপোল সীমান্ত দিয়ে কলকাতা থেকে ট্রেনে যাত্রা শুরু করেন। সাথে ছিলেন অন্ধমা ননিবালা ওরফে আনোয়ারা বেগম এবং মেয়ে কাকলি। পথে কানপুর রেল স্টেশনে মাঝরাতে দুষ্কৃতকারীরা নার্গিসকে আটকে রেখে মা ও মেয়েকে ট্রেন থেকে নামিয়ে দেয়। আমার যখন আইসো সোনানি মারে না সো এরকম মুখ চাইপে ধরিছে। আমি কই কিডা? কাকে দুটো লোক, একটা লোক এরকম মুখ চাপিয়ে ধরিছে আর একটা লোক হাত ধরিছে। তা আমি কাছে কি তারপরে আমি দৌড়ে গেছি, যাচ্ছি এর ভিতর ট্রেনটা ছেড়ে দিছে। ও নার্গিস চিল্লাচ্ছে, খুব চিল্লাইছে, জায়গা বসে গেছেন। ঘটনার 4 দিন পর স্থানীয়দের সহায়তায় ননিবালা ওরফে আনোয়ারা বেগম এবং কাকলি ফিরে আসে বাংলাদেশে। 29 মার্চ খুলনার সোনাডাঙ্গা থানা পুলিশের মাধ্যমে ভারতে নার্গিসের মৃত্যুর খবর পায় তার পরিবার। দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে গত 20 এপ্রিল বেনাপোল সীমান্ত দিয়ে নিহতের লাশ পৌঁছায় খুলনায়। স্বজনরা জানায় নিহত নার্গিসের শরীরে পাশবিক আঘাতের চিহ্ন রয়েছে। তার এই পাশে কাটা, এই পাশে কাটা। পোস্টমর্টমের রিপোর্টে তো এইটা কাটা হবে, এইটা কাটা হবে, যা দেখছি সাধারণত, কিন্তু এর সম্পূর্ণ ভিন্ন, দুটো চোখও নাই। নিহতের স্বজনদের অভিযোগ, মৃত্যুর কোনো কারণ উল্লেখ এবং ময়নাতদন্তের কোনো কাগজ ছাড়াই নার্গিসের মৃতদেহ ভারত হস্তান্তর করেছে। এছাড়া ময়নাতদন্তের জন্য সোনাডাঙ্গা থানা পুলিশের কাছে অনুরোধ জানানো হলে বিষয়টি থানা পুলিশ এড়িয়ে যান। কাগজটায় সই করবো, আমি তো কাউরে দেখাবো, আমি তো লেখাপড়া জানি না ভালো মতন। তখন আমাদের যে বিজিবি ছিল, দারোগা ছিল, যেখানে লেখা আছে, এরা বলতেছে যে না ঠিক আছে। সই করার আগে আমি বলেছি আমি তো আমার লাশ দেখবো। ইন্ডিয়ান এম্বাসি, বাংলাদেশের এম্বাসি মিলে আমরা আপনার লাশ দিচ্ছি, আপনার এটুকু ভরসা নাই। এখানে যে মৃত্যুর কারণ, এই কারণটা স্যার এখানে লেখা নেই। এখানে ওরা এই যে মার্ক দিয়ে রাখছে, কিন্তু কোনো কারণ উল্লেখ করে নাই। আর আদৌ পোস্টমর্টম হয়েছে কিনা স্যার আমরা জানি না। তাহলে আমি যে কবরস্থানে দাফন করতে যাবো, এখানে কারণ লিখতে হবে যে কিভাবে মারা গেল। তখন বলছে আপনি এখানে লিখে দিন অ্যাক্সিডেন্ট। এ বিষয়ে পুলিশ জানায়, যেহেতু নার্গিস ভারতে মারা গেছে সেখানে ময়নাতদন্ত হওয়ার কথা, দ্বিতীয়বার এর কোনো সুযোগ নেই। ময়নাতদন্তের বিষয়টি ইন্ডিয়ায় যেহেতু সে মারা গিয়েছে এত আগে, এবং সম্ভবত আই এম নট শিওর, ময়নাতদন্ত ভারতেই হওয়ার কথা। সেটা যদি হয়ে থাকে তাহলে সেকেন্ড অ্যাটেম্পট আবার এখানে ময়নাতদন্ত করার তো সুযোগ নেই। পরিবারের সদস্যরা জানান, নার্গিসের সাথে থাকা 3টি পাসপোর্ট, ভারতীয় 15,000 টাকা ও ব্যাগ ফেরত দেয়নি বিএসএফ। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। বাংলার সময় আরো থাকছে। রেজিস্ট্রেশন সংক্রান্ত জটিলতায় এবছর প্রায় 30,000 বাংলাদেশি হজ পালন করতে পারছেন না, দায় নেবে না সরকার, জানালো ধর্ম মন্ত্রণালয়। তাই তো সবাই বলে শিলপাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ।
ব্রাহ্মণবাড়িয়া জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন। গতকালের এই ঝড়ের তাণ্ডবে 4টি উপজেলার অন্তত 15টি ইউনিয়ন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে ঝড়ের পর প্রশাসনের পক্ষ থেকে কোনো সাহায্য না পাওয়ার অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্তরা। একই দিন ভৈরবেও ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড হয় 20টি গ্রাম। জলিলুর রহমানের ছবিতে ব্রাহ্মণবাড়িয়া থেকে উজ্জ্বল চক্রবর্তীর তথ্য, ভৈরব থেকে ফজলুর রহমানের তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। সোমবার রাতের কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সাজানো গোছানো চিরচেনা গ্রাম আলেয়াবাদ, নারায়ণপুর, চিত্রি, ভোলাচং, কণিকার গ্রাম সহ অন্তত 20টি গ্রাম লণ্ডভণ্ড হয়ে যায়। ঘরবাড়ি, গাছপালা ও ফসলি জমি মাটিতে মিশে যায়। ঝড়ের আঘাতে ক্ষতিগ্রস্ত হয় অসংখ্য বৈদ্যুতিক খুঁটি। একই অবস্থা আশুগঞ্জ, আখাউড়া এবং কসবা উপজেলাতেও। ঝড়ের পর খোলা আকাশের নিচে এখন মানবেতর দিন কাটাচ্ছেন অসংখ্য মানুষ। সর্বশান্ত এই মানুষগুলোর অভিযোগ, এখন পর্যন্ত পৌঁছেনি কোনো ধরনের সাহায্য সহযোগিতা। এরকম তুফান আমি হয়তার পরে দেখছি না, অত বড় তুফান দুনিয়াটা সিরা বিরা লিয়ে গেছে। টিভি পাইছি না অন্তলে, কই তো আছে খবরই নাই, শ্বাস নাই, ঘুমাম কই, জাগই নাই, কেউ আইছে না, কিছুদিন আইছে না এখন পর্যন্ত। নবীনগর উপজেলার পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা জানান, ঝড়ের কারণে নবীনগর উপজেলায় মোট 25টির মতো বৈদ্যুতিক খুঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। বড় বড় গাছপালাগুলো লাইনের উপর পড়ে আমাদের লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। ফিল্ডে প্রায় 15টা টিম আছে, এরা চেক করে গাছপালা কাটছে এবং লাইনের মেনটেন্যান্স কাজ সবগুলো করছে। এদিকে নবীনগর উপজেলা পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত গ্রামগুলোতে সাহায্য সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। উপজেলা পরিষদের পক্ষ থেকে ইতিমধ্যে আমি একটি সিদ্ধান্ত নিয়েছি, ক্ষতিগ্রস্তদের কিছু দান করব। এদিকে ভৈরবে কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে শতাধিক কাঁচা ঘর, উপড়ে পড়েছে গাছপালা। এর মধ্যে কালিকা প্রসাদ ইউনিয়নের একটি মাদ্রাসার শ্রেণীকক্ষ ভেঙে পড়ায় ক্লাস পরীক্ষা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন 6 শতাধিক শিক্ষার্থী। এই অবস্থায় ক্ষতিগ্রস্ত 20টি গ্রামের মানুষ এখন খোলা আকাশের নিচে জীবনযাপন করছেন। পাশাপাশি শিলাবৃষ্টিতে পাকা ধানের ব্যাপক ক্ষতি হওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। এর আগে গত 18 এপ্রিল কালবৈশাখী ঝড়ের কবলে পড়েন এই উপজেলার মানুষ। ওয়াহিদা স্বপ্না, সময় সংবাদ। রেজিস্ট্রেশন এবং ব্যাংকে টাকা জমা দেওয়া সংক্রান্ত জটিলতার কারণে এবছর প্রায় 30,000 বাংলাদেশি হজ পালন করতে পারবেন না। দুপুরের সচিবালয়ে হজ ব্যবস্থাপনার সবশেষ পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। সভায় বিভিন্ন সময়ে হজযাত্রীদের নানা বিড়ম্বনার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনা শেষে ধর্মসচিব চৌধুরী মোহাম্মদ বাবুল হাসান বলেন, ইলেকট্রনিক হজ ব্যবস্থাপনা ও এজেন্সির ত্রুটির কারণেই এই অব্যবস্থাপনার সৃষ্টি হয়েছে। মন্ত্রী জানান, রেজিস্ট্রেশন ছাড়া যারা ভিন্ন কোনোভাবে টাকা জমা দিয়েছেন তাদের নিয়ে প্রতিবারই অব্যবস্থাপনার মুখোমুখি হতে হয়। হজের নীতিমালা অনুযায়ী এসব যাত্রীদের দায় ধর্ম মন্ত্রণালয় নেবে না বলেও সভায় জানানো হয়। চলতি বছর বাংলাদেশ থেকে প্রায় 1,01,758 জন হজে যাচ্ছেন। $30,000 হজ যাত্রী বেশি হয়েছে, অর্থাৎ কালেকশন করে বিভিন্ন এজেন্ট তারা 30,000 বেশি হয়ে গেছে। এখন কি করবে? ব্যাংকে কোনো অর্ডার নাই, তাও জমা দিচ্ছে কোন ভাবে আর কি। কয়েক বছর যাবৎ সরকারের হজ ব্যবস্থাপনা ভালো হওয়ার কারণে সাধারণ মুসলমানগণ আস্থাবান হয়েছে। হজ যাত্রীর রেজিস্ট্রেশনে নতুন পদ্ধতি চালু হওয়ায় সরকারের উপর জনগণের আরো আস্থা সৃষ্টি হয়েছে। এই সরকারকে অবৈধ বলে এখন এই সরকারের অধীনে সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি। তাদের এই উপলব্ধি যদি আরো আগে হতো তাহলে আগুনে পুড়ে এতগুলো মানুষের জীবন যেত না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। যারা এই তাণ্ডব চালিয়েছিলেন, বর্তমান সরকারকে অবৈধ বলেছিলেন, নির্বাচন কমিশনকে যারা প্রশ্নবিদ্ধ করেছিলেন, আজকে তারাই কিন্তু সবাই এসে এই তাদের ভাষায় এই অবৈধ সরকারের অধীনেই, এই তাদের ভাষায় প্রশ্নবিদ্ধ নির্বাচন কমিশনের অধীনেই কিন্তু তারা নির্বাচন করছেন। তাদের এই উপলব্ধিটি 2014 সালের আগে হতো, এমনকি এই জানুয়ারিতেও যদি হতো তাহলে এতগুলো মানুষের প্রাণের বিনাশ হতো না। পাবনার ঈশ্বরদীতে বাস চাপায় সিএনজি অটোরিকশার চালক সহ 3 জন নিহত হয়েছেন। এছাড়া বাগেরহাটে মাইক্রোবাস ও মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ হারান আরও একজন।
সকালে পাবনা ঈশ্বরদী মহাসড়কের ৮ মাইল এলাকায় শাহজাদপুরগামী একটি সিএনজি অটোরিকশাকে চাপা দেয় সোনারতরী পরিবহনের একটি বাস। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক সহ ৩ জন নিহত হন। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। ময়নাতদন্তের জন্য নিহতদের লাশ পাবনা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এদিকে সকালে বাগেরহাট মাওয়া মহাসড়কের সাধুর বটতলা এলাকায় মাইক্রোবাসের সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন মোটরসাইকেলের আরোহী মিঠু গোলাদার। গত ৫ বছরে বন্দরনগরী চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে কার্যকর কোনো ব্যবস্থা নিতে পারেনি সিটি কর্পোরেশন। সে সাথে বন্ধ করা যায়নি জোয়ারের পানি ঢুকে নগরীর নিচু এলাকাগুলো প্লাবিত হওয়ার পথ। অথচ ২০১০ সালে জলাবদ্ধতা মুক্ত চট্টগ্রাম উপহার দেয়াই ছিল সিটি মেয়র এম মঞ্জুর আলমের প্রধান নির্বাচনী অঙ্গীকার। তার অঙ্গীকারগুলো কতটুকু বাস্তবায়ন হয়েছে তা নিয়ে কমলদের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। পানির নিচে মুরাদপুর, কেমনে হবে সিঙ্গাপুর, মূলত এই স্লোগানকে মুখ্য করে ২০১০ সালে নির্বাচনী বাধা পার হয়েছিলেন বিএনপি সমর্থিত প্রার্থী মঞ্জুর আলম। কারণ নির্বাচনের আগে চট্টগ্রামকে সিঙ্গাপুরের অনুকরণে আধুনিক নগরী গড়ে তোলার অঙ্গীকার করেছিলেন তৎকালীন মেয়র ও আওয়ামী লীগের প্রার্থী এবিএম মহিউদ্দিন চৌধুরী। কিন্তু নির্বাচনের ঠিক আগেই প্রবল বর্ষণে প্লাবিত হয় পুরো নগরী। আর এর পুরো নির্বাচনী সুবিধা তুলে নেয় মঞ্জুর আলম। কিন্তু জলবদ্ধতা মুক্ত চট্টগ্রাম গড়ার যে স্বপ্ন তিনি দেখিয়েছিলেন সময়ের সাথে সাথে তা ফিকে হয়ে গেছে। এখনো জলবদ্ধতাই প্রধান সমস্যা। জলাবদ্ধতা নিরসন করার জন্য যেটি প্রধান কাজ ছিল মাস্টার প্ল্যান অনুযায়ী খাল খনন করা, নতুন খনি সিটি করতে ব্যর্থ হয়েছেন। এর ফলে যেটা হয়েছে, এখন চট্টগ্রাম শহরের প্রধান প্রধান রাস্তাসমূহ এখন খালে পরিণত হয়েছে। মাত্র ৮ ঘন্টার বৃষ্টিতে যেমন নগরীর প্রধান প্রধান সড়কগুলো হাঁটু পানিতে তলিয়ে যায়, তেমনি প্রায় জোয়ারের পানিতে প্লাবিত হয় পুরো আগ্রাবাদ এলাকা। এমনকি বাদ যায় না ব্যবসায়িক প্রাণকেন্দ্র চাকতাই, খাতুনগঞ্জ। যে জলাবদ্ধতায় এতে আগ্রাবাদ, হালিশহর, খাতুনগঞ্জ পানির নিচে তলিয়ে যায়। এতে ব্যবসা বাণিজ্য সবকিছুই দিনের একটা নির্দিষ্ট সময়ের বাইরে করতে পারে না মানুষ। জলবদ্ধতা নিরসনে আর্থিক সংগতি না থাকার পাশাপাশি ওয়াসা কিংবা সিডিআর মতো সংস্থাগুলোর সহায়তা না পাওয়ার অভিযোগ প্রধান নির্বাহী কর্মকর্তার। এটির জন্য একটা সমন্বিত প্রয়াস প্রয়োজন। যেমন পানি উন্নয়ন বোর্ড আছে, চট্টগ্রাম সিটি কর্পোরেশন আছে, সব পক্ষ মিলে আসলে এই জলাবদ্ধতা নিরসনের জন্য আন্তরিকভাবে সম্মিলিতভাবে কাজ করতে হবে। অপরদিকে জলবদ্ধতা নিরসনে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি মঞ্জুর আলমের। আমার প্রথম কাজ হবে এই যে প্রকল্পগুলি আমরা বাস্তবায়নের লক্ষ্যে ইতিমধ্যে পাঠাইছি, কিছু বিবেচনাধীন আর কিছু যে অনুমোদন প্রাপ্ত, এই কাজগুলো আমরা শুরু করব। এদিকে বন্দরনগরী চট্টগ্রামের জলবদ্ধতা নিরসনে বহদ্দারহাট থেকে কর্ণফুলী নদী পর্যন্ত একটি নতুন খাল খননের জন্য ২৫০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে বর্তমান সরকার। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। অবরোধের নামে ৩ মাসের শতাধিক নিরীহ মানুষ পুড়িয়ে মারা এবং বাস ট্রাকে আগুন দিয়ে সরকারি সম্পদের ক্ষতি করায় সাধারণ মানুষ বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা করে ক্ষোভ প্রকাশ করেছে বলে মন্তব্য করেছেন রেলমন্ত্রী মুজিবুল হক। দুপুরে চট্টগ্রাম রেল স্টেশন রিমডেলিং প্রকল্প পরিদর্শনকালে সাংবাদিকদের একথা বলেন তিনি। ১০০ লোকের উপরে তিনি হত্যা করেছেন, খুন করেছেন, অতএব তার প্রতি ক্ষোভ থাকবেই। তিনি ৩ মাসের আন্দোলনে কি করেছেন? খালি মানুষ হত্যা করেছেন, পেট্রোল বোমা বেঁধেছেন, আগুন দিয়ে মানুষ ধ্বংস করেছেন, দেশের সম্পদ ক্ষতি করেছেন। অতএব তার প্রতি ক্ষোভ থাকবে। এই খবরের বই প্রকাশ কালো পতাকা প্রদর্শন। এই কালো পতাকার প্রতি তার বহর থেকে আক্রমণ করার কারণে জনতা ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে প্রতিহত করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে বর্ষবরণ অনুষ্ঠানে নারী লাঞ্ছিত করার প্রতিবাদে দিনাজপুর ও মানিকগঞ্জে মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। সকাল 10:30টায় দিনাজপুর প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে পল্লীশ্রী, অনন্যা ও নার্সেস ইনস্টিটিউট সহ 11টি সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় বক্তারা বলেন, ওই ঘটনা শুধু নারী জাতিকে লাঞ্ছিত করেনি, বিবেকবান সকল মানুষকে লাঞ্ছিত ও ক্ষুব্ধ করেছে। মানববন্ধন শেষে তারা জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি জমা দেন। মানিকগঞ্জেও একই ঘটনার প্রতিবাদে দুপুরে জেলা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে উদীচী খেলাঘর ও প্রথম আলো বন্ধুসভা সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় বক্তারা নারী লাঞ্ছনার তীব্র নিন্দা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
লক্ষ্মীপুরে ডিগ্রি পরীক্ষা চলাকালে 2 কলেজ প্রভাষককে লাঞ্ছিত করার প্রতিবাদে জেলা প্রশাসক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার শাস্তির দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। সকালে লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের সামনে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন করে তারা। এ সময় শিক্ষার্থীরা অভিযুক্ত সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এর আগে গত 18 এপ্রিল ডিগ্রি পরীক্ষা চলাকালে ইংরেজি বিষয়ের প্রভাষককে দায়িত্ব দেওয়ায় অভিযোগে লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের ইতিহাস বিভাগের শিক্ষক সাফিউদ্দিন রেজা মাহমুদ ও দালালবাজার ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক তামান্না ইয়াসমিনকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসক আটকের নির্দেশ দেন। পরে ওই রাতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদেরকে জরিমানা করে ছেড়ে দেওয়া হয়। চার ব্যবসায়ী নেতাকে আটকের প্রতিবাদে থানা ঘেরাও করে প্রতিবাদ জানিয়েছে যশোরের ব্যবসায়ীরা। সকালে আটক ব্যবসায়ীদের মুক্তির দাবিতে কোতোয়ালি থানা ঘেরাও করে বিক্ষোভ করেন তারা। এ সময় ব্যবসায়ীরা অভিযোগ করেন, সোমবার রাতে যশোরের বিভিন্ন জায়গা থেকে ব্যবসায়ী নেতাদের বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ 4 জনকে আটক করে নিয়ে যায়। এরই প্রতিবাদে আজ সারাদিন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখেন ব্যবসায়ীরা। তাদের দাবি, কোনো মামলা না থাকার পরও শুধুমাত্র রাজনৈতিক কারণে তাদের আটক করা হয়েছে। মংলায় ব্যাংক থেকে টাকা ছিনতাই করে পালানোর সময় 2 ছিনতাইকারীকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, দুপুর 1:30টার দিকে ইসলামী ব্যাংকের মংলা শাখা থেকে 1,73,000 টাকা উত্তোলন করেন মুজিবুর রহমান। এ সময় 2 ছিনতাইকারী তাকে জিম্মি করে ওই টাকা ছিনিয়ে নেয়। পরে পালানোর সময় ধাওয়া দিয়ে আলামিন ও রুবেল নামে 2 জনকে আটক করে স্থানীয় জনতা। পরে তাদের থানায় হস্তান্তর করা হয়। আটককৃতদের বিরুদ্ধে একটি মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আশুলিয়ায় শ্রমিক ছাঁটাই, নির্যাতন ও বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে শ্রমিকরা। সকালে আশুলিয়ার ইউনিক এলাকায় জিএমএস নামে একটি তৈরি পোশাক কারখানার 3 শতাধিক শ্রমিক এই কর্মসূচিতে অংশ নেয়। ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে বিক্ষোভ সমাবেশে শ্রমিক নেতারা অবিলম্বে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবি জানান। এ সময় তারা 8 জন শ্রমিককে কাজে পুনর্বহালেরও দাবি জানান। দাবি আদায় না হলে শিল্পাঞ্চলের শ্রমিকদের একত্র করে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলে জানায় শ্রমিকরা। সাভারে রানা প্লাজা ট্র্যাজেডির 2 বছর স্মরণে প্রতিবাদ সমাবেশ করেছে তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। সকালে রানা প্লাজার সামনে বাংলাদেশ গার্মেন্ট অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় শ্রমিকরা রানা প্লাজা ধসের সাথে জড়িতদের ফাঁসির দাবি জানান সরকারের কাছে। পাশাপাশি নিখোঁজ শ্রমিকদের স্বজনদের ক্ষতিপূরণ দেবারও দাবি জানানো হয়। তা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শ্রমিকরা। 2013 সালের 24 এপ্রিল সাভারে 9 তলায় রানা প্লাজা ধসে মারা যান প্রায় 1137 জন শ্রমিক। বাংলা সময়ের এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সাভারের আশুলিয়ায় বাংলাদেশ কমার্শিয়াল ব্যাংকে ডাকাতের গুলিতে ব্যাংক ম্যানেজার সহ নিহত 5, গণপিটুনিতে 1 ডাকাতের মৃত্যু। 3 সিটি নির্বাচনে সেনা মোতায়েনের নীতিগত সিদ্ধান্ত ইসির। মোতায়েন থাকবে 26 থেকে 29 এপ্রিল পর্যন্ত। বেগম জিয়ার গাড়ি বহরে হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন জায়গায় বিএনপির বিক্ষোভ কর্মসূচি, কয়েক জায়গায় পুলিশের বাধা। ভারতে অপহরণ করে ধর্ষণের পর হত্যা করা হয় নার্গিসকে, দাবি পরিবারের। ময়নাতদন্তে রাজি হয়নি খুলনার সোনাডাঙ্গা পুলিশ। এবং কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড ব্রাহ্মণবাড়িয়ার 15টি ইউনিয়নের শত শত মানুষ খোলা আকাশের নিচে। নবীনগর সহ বেশ কিছু উপজেলা এখনো বিদ্যুৎ বিচ্ছিন্ন। এই ছিল বাংলা সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন স্টার্ট স্পেস লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।